প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম তখন পাঠ্যপুস্তকেও পড়েছি এবং বন্ধুবান্ধবরা বসে যখন গল্প করতাম তখন অনেকেই এটা বলতাম বা বলতে শুনতাম, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সে কাশ্মীর হচ্ছে ভারতে। পরবর্তীতে আরেকটু যখন বুঝলাম, বড় হলাম, জানতে শিখলাম, বুঝতে শিখলাম, বাইরের মানুষের সাথে কথা বলতাম, পর্যটন সম্বন্ধে জানতাম বা দেশের অভ্যন্তরে ঘুরতাম ফিরতাম, তখন শুনতাম যে শুধু একটি দেশ ঘুরে যদি সারা পৃথিবী ভ্রমণের স্বাদ পেতে চাও, উপভোগ করতে চাও, উপভোগ্য অনুভব করতে চাও, ভারত ঘুরে এসো। আপনি যদি ভারতের যান কখনো, অত ভারতের মানচিত্র দেখে তো বোঝা যাবে না। এটা ভিতরে ঢুকলে রাজস্থানে গেলে যেমন মরুভূমি পাবেন, কাশ্মীর তো বললাম ভূস্বর্গ, রঙ্গমঞ্চ যদি দেখতে চান বোম্বে শহরে যাবেন, সমুদ্র সৈকত অনাবিল আনন্দ উপভোগ করার জন্য দীঘা, মুসলিম স্থাপত্যর শহর দিল্লি, আগ্রার তাজমহল, ফুরফুরা শরীফের এক মহান ধর্মীয় অনুভূতি, নিজস্ব ধর্মীয় অনুভূতির জায়গা বৃন্দাবন, কাশী, গয়া। আপনি যদি আরেকটু আশ্চর্য ধরনের দেশে যেতে চান, ভারতের কামাখ্যা, উলঙ্গ সাধু, দরবেশ, বিভিন্ন একই দেশের ভিতরে বিভিন্ন আবহাওয়াগত যেমন বিভাজন, বিভেদ, প্রচুর ধর্ম ভারতের ভিতরে, অনাগত 50-এর অধিক ধর্ম। আমরা পুস্তকে যদিও পড়ি 36টি ভাষা, কিন্তু আমার মনে হয় আরও অনেক ভাষা আছে, যে ভাষাগুলো পাঠ্যপুস্তকে মানে তাদের নিজস্ব বর্ণ নাই, নিজস্ব অক্ষর নাই, তারা তাদের ভাষায় প্রকাশ করে। এগুলো হয়তো এই গোনার ভিতরে আসেনি। একদিকে ভারত পারমাণবিক শক্তিধর, বৃহত্তর জনগোষ্ঠীর দেশ, অন্যদিকে প্রচুর ধনিক শ্রেণীর দেশ। তাদের দেশের প্রচুর ধনিক আমেরিকা, লন্ডন, ব্রিটিশ, কানাডা, বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক তেমনি দেশের অভ্যন্তরে বড় একটি অংশ অত্যন্ত অবহেলিত, বিশেষ করে দক্ষিণ অঞ্চলগুলো, যারা মাছ শিকারের উপরে নির্ভর করে জীবন নির্বাহ করে, কুলি, দিনাজপুরের চা বাগানে এই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত গরিব। আবার আপনি বোম্বে যান, হায়দ্রাবাদ সহ লখনৌর ওই এলাকার প্রচুর লোক, বোম্বে তো বললাম নাম, প্রচুর ধনী অর্থশালী লোকজন। এক আশ্চর্য বৈচিত্র্যময় দেশ ভারত। একই ভগবান হয়, তবে ভগবানের নামে কোনো পূজা যেমন হয় না, পূজা অর্চনা যেমন হয় না। ভগবানের নাম স্মরণ করে তারা দুহাত তোলে, কপালে ঠেকায়, কিন্তু তার নিজস্ব কোনো পূজা অর্চনা নেই। পূজা অর্চনা দেবীদের নামে, দেবীগুলো অধিকাংশই মহিলা দেবী। সেদিকে আমি যাব না, ধর্মের অনুভূতিতে আমি যদি এটা উচ্চারণ করে ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু প্রত্যেকটা প্রদেশে তাদের দেবতা আলাদা। বৈচিত্র্য হলো যেমন প্রচুর ধর্মের লোক, প্রচুর ভাষার লোক, প্রচুর বর্ণের লোক।
আপনি যতটা উত্তরের দিকে যাবেন, পাঞ্জাবের দিকে নয়, ওদিকে যেমন এক ধরনের মানুষ, আপনি তেলেঙ্গানা, তেলেগু, দক্ষিণ দিকে যাবেন দক্ষিণ আফ্রিকার মতো আর এক ধরনের মানুষ। একটি রাষ্ট্র সবচেয়ে সুন্দর হচ্ছে দেশটা যতটা না পিছিয়ে ছিল অর্থনৈতিকভাবে, অর্থ অর্থ ছিল, কিন্তু সেটাকে খুঁজে বের করে দেশের উন্নয়নে বা দেশকে মাধুর্যময় করে তোলা, দেশকে আকর্ষণীয় করে তোলা, দেশকে দৃশ্যের সুদৃশ্য সাদৃশ্য করে তোলার যে কাজটি মুসলিম শাসকেরাই করে গেছে। যে মুসলিম শাসকদের স্থাপত্যগুলো সারা পৃথিবীময় ভারতকে যেমন চৌকস আকর্ষণীয় দেশ হিসাবে পরিচিতি দিয়ে গেছে, জ্ঞান সমৃদ্ধিতে, বিভিন্ন চিন্তা ধারণায়, চেতনায় তাদেরকে যে মেধা বিকাশের সফলতা দেখিয়ে গেছে, সেগুলোও আমার মতে মুসলিম শাসন আমলে বা মুসলিম শাসকেরা, মুসলমানেরা দীর্ঘদিন ধরে এই ভারত জুড়ে বৃহত্তর দুইটি অংশ মুসলমান, হিন্দু এত ঘনিষ্ঠভাবে, একত্রিতভাবে রাজনীতি, ধর্মনীতি, সামাজিক বন্ধন, অবকাঠামো, সম্প্রীতি সমস্ত কিছু নিয়ে তারা যেভাবে দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রটিকে সমৃদ্ধ করে রেখেছিল, ঠিক ততটাই শুধু কোনো ব্যক্তি নয়, কোনো জাতিগোষ্ঠী নয়, কোনো ধর্মও নয়, আমি ধর্মকেও দোষ দিতে চাই না, শুধু একজন মানুষ তার ইচ্ছায়, তার ক্ষমতায় টিকে থাকার অবলম্বন হিসাবে ধর্মকে যেভাবে নিকৃষ্টভাবে ব্যবহার করে একটি রাষ্ট্রকে যেভাবে উন্মাদনার দিকে, আমি এটাকে ধ্বংসই বলবো, ঠেলে দিয়েছে দামোদর মোদি, না ধামাধর মোদি, ধামাধর মোদি। রাষ্ট্র থেকে যাবে, রাষ্ট্রের জনগণও থেকে যাবে, কিন্তু এই মোদি হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে যে সামাজিক ধর্মীয় সম্প্রীতি নষ্ট করেছে, আগামী 50 বছরের ভিতরে তার ক্ষত চিহ্ন স্পষ্ট হয়ে উঠবে। সে কি করে গেছে যখন সে থাকবে না, কিন্তু তখনই যারা ক্ষমতায় আসবে বর্তমান এই অবস্থাকে ট্যাকেল দিতে, এই অবস্থার ক্ষতিপূরণ, ঘা পূরণ করতে কতটা শ্রম, আরও কত রক্ত ঝরাতে হবে তারই উত্তর নেই বলে আমার ধারণা। মোদি প্রায়বার শেষ প্রান্তে, যে কোনোভাবেই হোক অন্য দলের সাথে মিলে নির্বাচন করে ক্ষমতায় টিকে আছে, প্রধানমন্ত্রীও হয়েছে, কিন্তু সময় শেষের পথে আমি ইঙ্গিত দিয়ে রেখে গেলাম। এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখেন মোদি এবং ভারতের এই হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে যে ক্ষমতা, যে প্রদর্শন, মসজিদগুলো ভাঙা নিয়ে সে যে রেশ, জনরোষ সৃষ্টি করে গেল, এটি একদিনে শেষ হবার নয়, একদিনে শেষ হবে না। এখন একটু স্থিতি মনে হচ্ছে শুধু এই জন্যই আরাকান রাজ্য তৈরি হওয়ার জন্য। আরাকান রাজ্য তৈরি হওয়ার সাথে সাথে এই অঞ্চলে একটি রণঘণ্টা, একটি রণবিহবল দামামা এত তীব্র আকারে বেজে উঠবে, 7 সিস্টার তছনছ হয়ে যাবে এবং বাংলার উত্তর পশ্চিম ঘেঁষে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত, সুন্দরবন নিয়ে, দীঘা অঞ্চল নিয়ে আরেকটি রাষ্ট্র তৈরি হবে। এই রাষ্ট্রটিও কি আরাকানের মতো খ্রিস্ট রাষ্ট্র হয় কি না, ইসরায়েলের মতো
অন্য কেউ এসে এখানে বসে কিনা, মোদি যদি দূরদর্শী রাজনীতিবান হতেন, তার ভাবনায় এটা তিনি নিতে পারতেন। তিনি সেটা নেননি। না নিয়ে এখনও ধর্মীয় উন্মাদনায় উনি মেতে আছেন, হিন্দুদেরকে উস্কানি দিয়ে হিন্দুত্ববাদের জয়গান নিয়ে তিনি যে মানুষ হত্যা, মানব হত্যায় রক্ত পিপাসু হয়ে উঠেছেন, এর জম সাক্ষাৎ খুব শীঘ্রই ভেসে উঠবেন। শেখ হাসিনা ভারতের তৈরি নাকি মোদির তৈরি? ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের কখনোই কোনো দ্বন্দ্ব ছিল না, এখনও নেই। বাংলাদেশ ভারতের বৃহত্তর পশ্চিমবঙ্গের মানুষ একই সাথে একাকারভাবে মিশে চললে তাদের যে ভাষা, কালচার, পোশাক, চলাফেরা, খাওয়া, উঠা বসা সমস্ত কিছু এক, তারা এক হয়ে যাবে। অথবা দুটি রাষ্ট্র হলেও এই দুটি রাষ্ট্র মিলে মিশেই একত্রিত হয়ে চলবে। কিন্তু একমাত্র বাংলাদেশের যে একটি স্বৈরা শাসক দল, এই মোদি কর্তৃক, এই হিন্দু কর্তৃক অনুপ্রাণিত হয়ে তাদের সাথে, একটি দলের সাথে যে মোদি প্রেম, আমি এটা ভারত প্রেম বলবো না, আমি এটা মোদি প্রেম বলবো, এবং বিজেপি প্রেম হয়তো হতে পারে। কিন্তু এটা শেখ হাসিনা যেমন বিতাড়িত হয়েছেন এদেশ থেকে, তাকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য ভারতের জনগণ নয়, বিজেপির কিছু দালাল এবং মোদি হয়তো নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোদির এই ভ্রান্ত রাজনীতি শেখ হাসিনার মতো একজন অন্য দেশের স্বৈরা শাসককে প্রশ্রয় দিয়ে তার নিজের নোংরামি, বুদ্ধিহীনতা, রাজনৈতিক অপারগতা, অপক্ষতার পরিচয় দিয়েছেন। হয়তো ভারত এবং বাংলাদেশের তো রক্ত প্রচুর ঝরেছে, ভারতের মানুষেরও আরও কিছু রক্ত দিয়ে মোদির এই রক্তচক্ষুকে ঠান্ডা করতে হবে ভারতীয় রক্ত দিয়েই। যদি ভারতবাসী বুঝে থাকে ধর্ম নিয়ে রাষ্ট্র নয়, মানুষ নিয়ে রাষ্ট্র, ধর্ম নিয়ে রাষ্ট্র নয়, বৈচিত্র্যময় অলঙ্করণ রাষ্ট্র, বিশেষ করে ভারতের জন্য। ভারত যে বৈচিত্র্যময়, বৈচিত্র্যতা ধারণ করে দক্ষিণ এশিয়া নয় সারা পৃথিবীর বুকে একটি মানবপ্রীতি সম্প্রীতির রাষ্ট্র হিসাবে জয় জয়কার স্থান অবস্থান করে নিয়েছিলেন, একজন মোদির জন্য ভারত কলঙ্কিত হয়েছে। একজন স্বৈরা শাসককে মোদি অবস্থান দিয়ে ভারতকে বহির্বিশ্বের গণতন্ত্রের কাছে অত্যন্ত ঘৃণ্য অবস্থানে পৌঁছেছে। আমি আশা করি ভারতে অবস্থিত ভারতের বাংলাভাষী যেসব মানুষ, আমি ধর্মের কথা বলছি না, 71 সালে 4টি হিন্দু পরিবার আমার বাড়িতে ছিল, 4টি হিন্দু পরিবার, তাদের 2টি পরিবার দেশে ফিরে আসছে, আমার শহরেই আছে, 2টি পরিবার ভারতে আছে। আমার অনেক ক্লাস ফ্রেন্ড, আমার নয় শুধু, আমরা ভারতে হিন্দু মুসলমান ধর্মের জায়গায়, কিন্তু আমাদের কর্মক্ষেত্র, চলা ফেরা, উঠা বসা, দোকানপাট, আমার ঈদের বাজারই তো হিন্দুর দোকান থেকে হয়, আমার পাঞ্জাবের কাপড়ও তো হিন্দু দর্জি তৈরি করে দিচ্ছে। আপনারা কি নিয়ে এত নোংরামি কেন? রাজনীতি নিয়ে তার যে ক্ষমতার দাপট, তার নিজস্ব ক্ষমতার দাপট দেখাতে আপনি হিন্দু ভাই আমার সাথে কেন বিবাদে জড়াচ্ছেন? অন্য কেউ রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনার দেশ চলবে না? চলবে, কিন্তু সে তাকে প্রধানমন্ত্রী করতে গিয়ে আপনাকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আপনি কেন এটা ভাবছেন না? আসুন বঙ্গের বাংলাভাষী ভাইদেরকে, বোনদেরকে, মাদেরকে, বাবাদেরকে
বলবো এইসব উন্মাদনা খেলা, এইসব রক্ত নিয়ে হোলি খেলা, এইসব নোংরামি, এই যে চিকিৎসা, আমার উপাসে অনেক মুসলমান ভাই আছে যাদের কৃষি পণ্য আমাদের বাংলাদেশে আসে। আমার সেসব ভাইয়ের অনেক কষ্টে আছে। আমরা এই কষ্ট চাই না। আসুন, যে যেখান থেকে পারি, সরকার নয়, আমরা আমাদের মতো করে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য করে রেখে যাই সুকান্তের সেই কবিতা আবার আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।